অনেক ধন্যবাদ। এই করোনা সংক্রমণের মধ্যে সমস্ত সাংবাদিক বন্ধুরা তাদের দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে করোনা সংক্রমণ রোধও বড় একটা ভূমিকা পালন করেছে। আমি মাঝে মাঝে বলি যে সোশ্যাল ডিস্টেন্সিং আপনারা মেনটেন করুন, আশপাশে সব একটা হয়ে যায়। আমার সাংবাদিক বন্ধুদের স্যাম্পল নেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছিল। উপরবেলার অসীম কৃপা যে আমাদের সাংবাদিক বন্ধুদের মধ্যে কাউরেরই সেই সংক্রমণ পরাজিত করতে পারে। আমি আশা করি আগামী দিনগুলিতেও আপনারা আপনাদের পরিবারকে নিয়ে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং যে দায়িত্বটা আপনারা নিয়েছেন সেই দায়িত্বটাও সুন্দরভাবে পালন করবেন। বন্ধুরা, নরেন্দ্র মোদী সরকারের 2019-এ বিপুল জয়ের পর 1 বছর পূর্তি হয়েছে গত 30 তারিখ। মোদীজি এই বছরে কি করেছেন আর কি করবেন সেই বিষয় নিয়ে জনসমাজে প্রশ্ন উঠে। আর মোদীজি একটা জবাবদার সরকার দিয়েছে। আমার মনে ভারতবর্ষের স্বাধীনতার পর কোনো প্রধানমন্ত্রী জনতার প্রতি জবাবদেহ সে নরেন্দ্র মোদী। সে চৌকিদার হোক, সে চায়ওয়ালা হোক, আর সে জননেতা হোক, আর সে রাষ্ট্রের নেতা। নরেন্দ্র ভাই যেই প্রকল্পগুলি নিয়েছিলেন ভারতবাসীর উন্নয়নের স্বার্থে, সেগুলোর মধ্যে অনেকগুলো প্রকল্প সমাপ্ত হয়ে গেছে। যেমন আপনাদের সামনে একটা তুলে ধরব, স্বচ্ছ ভারত। 2014-তে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ওনার অনেক প্রকল্প ছিল, তার মধ্যে একটা বড় প্রকল্প ছিল স্বচ্ছ ভারত। ও সেটা ছোট শিশু থেকে নিয়ে বুজুর্গ পর্যন্ত স্পর্শ তার অনুভূতি অনুভব করেছে। আজকে করোনা সংক্রমণ যখন সারা পৃথিবীকে আঁকড়ে ধরেছে, আমরা কি বলতে পারবো না যে নরেন্দ্র মোদী 2014-তে আসার পর স্বচ্ছ ভারতের যে অভিযান চালু করেছিলেন, সেটা কি একটা বড় দিক নয়? যে 130 কোটি ভারতবাসীর দেশ, সোশ্যাল ডিস্টেন্সিং, 2 গজ দূরে থাকা, মাস্ক পরা, এটা তো করোনার সময় এসছে। কিন্তু নরেন্দ্র মোদী আজ থেকে 5 বছর আগে স্বচ্ছ ভারতের নারা দিয়েছেন। আমাদেরকে মানতেই হবে ক্লিননেস বা স্বচ্ছ ভারত, স্বচ্ছ মানসিকতা, ভ্রষ্টাচার মুক্ত ব্যবস্থা, সেগুলি আজকের দিনে অনেকটা আমাদেরকে করোনা থেকে রক্ষা করে। যেই মাত্র নরেন্দ্র মোদীর কাছ থেকে দেখেছি প্রধানমন্ত্রী স্বচ্ছতার স্লোগান দিয়েছে, তো আমরাও বাড়িঘরের আশপাশে জঞ্জালকে পরিষ্কার করা শুরু করেছি, নিট অ্যান্ড ক্লিন থাকা শুরু করেছি।
সেটাও ভারতবাসীর জন্য একটা বড় মাইলস্টোন হয়েছে। কারণ কি আজকের দিন আমরা দেখেছি করোনা সংক্রমণের সবচেয়ে বড় যে হাতিয়ার সেটা হচ্ছে স্বচ্ছতা, দূরত্ব মেনটেন করা, এটা হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। বন্ধুরা, শুধু সেই জায়গায় নয়, কেউ কোনোদিন কল্পনাও করেনি ভারতবাসী কোনো রাজনৈতিক দল নয়, সবাই রুটি ছেঁকছিল। বাবরি মসজিদ, রাম মন্দির, জাতি দাঙ্গা, ভারতবর্ষে বহু মানুষের প্রাণ গেছে। কেউ কোনোদিন কল্পনাও করেনি যে নরেন্দ্র ভাই মোদি আপিল করবে, और सुप्रीम कोर्ट রায় দেবে, और দেশের প্রধানমন্ত্রী বলবে যে সুপ্রিম কোর্ট যাই রায় দেবে ভারতবাসী সেটা মাথা থেকে মেনে নেবে। কেউ কল্পনা করেনি, সেটাও এই ভারতবর্ষ হয়েছে। আমাদেরকে তথাকথিত অ্যাডভান্স যে দেশগুলি আছে সেগুলো সবসময় একটা অপবাদ আমাদের উপরে লাগিয়ে দিত, নেই ভারতবর্ষ তো এগুলো জাত পাত পন্থ, আর তার মধ্যেই এরা সীমাবদ্ধ। ডেভেলপমেন্ট এদের কাছে ইস্যু নয়, উন্নয়ন ওদের কাছে ইস্যু নয়। উন্নয়ন তো ইস্যু হয় ইউরোপিয়ান কান্ট্রিতে, আমেরিকান কান্ট্রি, সেটাও পাল্টিয়েছে নরেন্দ্র ভাই মোদী। দুনিয়াকে মানতে হয়েছে ভারতবর্ষ সবকা সাথ সবকা বিকাশ, সেই মন্ত্রে এগিয়ে গেছে। নরেন্দ্র ভাই মোদীর আপিলেই উত্তরপ্রদেশের মতো জাতি বিদ্বেষী ভাবধারা বিভিন্ন রাজনৈতিক দল এস্টাবলিশ ছিল, সেগুলোকে পরাজিত করে ল্যান্ডস্লাইডিং মেজরিটি নরেন্দ্র ভাই মোদী যেই পার্টিতে রয়েছেন সেই পার্টি কার্যকর্তাকে জয়ী করেছে। আমি তার জন্য আপনাকে বলছি, এগুলো প্রমাণিত করে যে ভারতবর্ষ অনেক এগিয়ে গেছে। যারা ভারতবর্ষকে পিছিয়ে নিতে যায়, পুরনো স্লোগান, পুরনো মানসিকতা, ও সেগুলোকে আঁকড়ে ধরতে চায়। মোদী ইতিহাস, বুজুর্গ, তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে ভারতকে এগিয়ে নিতে চায়। ডিজিটালাইজেশন কেউ কল্পনা করেছিল যে এটা ভারতবর্ষে সম্ভব? মোদী করে দেখিয়েছে। আজকে করোনা সংক্রমণের সময় যখন জনতার কারফিউ হচ্ছিল, যখন লোক ঘর থেকে বেরোচ্ছিল, বেরোনোর কোনো উপায় নেই, তখনও আমাদের অ্যাকাউন্টে নরেন্দ্র মোদী দ্বারা যে প্যাকেজ দেওয়া হচ্ছিল তার সফল আমরা ডিজিটালাইজেশন কারণে পাচ্ছি না। যারা শ্রমিক দরদি, শ্রমিক কান্না করেন, দীর্ঘ বছর এনারাই ভারতবর্ষের রাজনীতিতে প্রভাব বিস্তার করেছে, রাজসত্তাতে রয়েছে। কোন শ্রমিকের জন্য জনধন অ্যাকাউন্ট কি এরা করতে পেরেছে? আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আমরা সবাই জানেন এই কথাগুলো, আমি নতুন বলছি না, সবাই জানেন, কিন্তু বারবার ভালো দিকটা উচ্চারণ করতে হবে। বারবার উচ্চারণ করতে হবে, তাতে পজিটিভ ভাইব্রেশন যায় সোসাইটি, জি তো পজিটিভ ভাইব্রেশন। তার জন্য
রাম মন্দির হোক, ধারা 370, ছোটবেলা আমি আমার বাবার কাছ থেকে শুনতাম এই দেশে এই কাহিনী হওয়া উচিত। 370 দ্বারা কেন হবে? আচ্ছা, নরেন্দ্র মোদী সেটা সাকার করেছে। অনেকে জিগির তুলেছিলেন যে 370 দ্বারা যদি কাশ্মীর থেকে উঠানো হয়, আর্টিকেল 35A যদি উঠানো হয়, তাহলে দেশের মধ্যে ইন্টারন্যাশনাল, দেশ নয় ইন্টারন্যাশনাল যুদ্ধ হয়ে যাবে। আমি শুনেছি। আমার এই রাজ্যে যারা বিরোধী পার্টিতে রয়েছে, আমি কাউকে আজকে সমালোচনা করার জন্য বসিনি, কিন্তু আমার স্মৃতিগুলো তো সামনে রয়েছে। আমি তো দেখেছি যদি ওই জায়গায় যদি রাম মন্দির নির্মাণ হয়, তো ভারতবর্ষের ক্যান্ডেল জ্বালিয়ে থাকতে হবে, রোডে রোডে আন্দোলন দিয়ে চলতে হবে, মিডিয়াল স্কুল তেল দেবে না। এমন তো হয়নি। ধারা 370 দ্বারা কাশ্মীর থেকে যদি উঠিয়ে নেওয়া হয়, তো ইন্টারন্যাশনাল যুদ্ধ হয়ে যাবে। কার জন্য এইগুলো? কাদের জন্য পরিকল্পনা? কোন সোচ? রাষ্ট্রবিরোধী মানসিকতা। কোথায় আমার সাংবাদিক বন্ধুরা আপনার বলুন তো? 370 কাশ্মীর থেকে বিলুপ্তি হয়ে গেছে, আর্টিকেল 35 বিলুপ্তি হয়ে গেছে, 2 আলাদা আলাদা কেন্দ্রশাসিত রাজ্য হয়ে গেছে। ওই তার কোনো প্রভাব তো না ভারতবর্ষ রয়েছে না তার বাইরে রয়েছে, বরং সমস্ত ভারতবাসী স্বাগত করেছে। রাজ্যসভা লোকসভাতে প্রমাণিত। আয়ুষ্মান ভারত যোজনা, মায়াকান্না কাদা, গরিবদের জন্য স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে। রুটি কাপড়া মকান, কার স্লোগান আমি বলবো না। আর তার সঙ্গে স্বাস্থ্য, হেলথ। নরেন্দ্র ভাই পুরো দুনিয়ার সবচেয়ে বড় হেলথ স্কিম ভারতবর্ষে লাগু করেছে। আমাদের কাছে গল্প ছিল, ইউরোপিয়ান দেশে যদি জন্ম হতো তাহলে সরকারই আমাদের স্বাস্থ্যের সুরক্ষার ব্যবস্থা করত, ইন্স্যুরেন্স হবে। আমরা গল্প শুনতাম। কেউ ভারতবর্ষ থেকে এনআরআই চলে গেছে ওখানে, ওরা আমাদের তো চিন্তা করতে না, গভর্নমেন্ট আমাদের জন্য হেলথ কেয়ার সিস্টেম বানিয়ে রেখেছে, ইন্স্যুরেন্স করে রেখেছে। আমি বিপ্লবদের কোনোদিন কল্পনাও করিনি যে ভারতবর্ষ সেটা হতে পারে, যে আমি জীবিত দেখে যাব যে ভারত সরকারও ইন্স্যুরেন্স তৈরি করে দেবে। 1 কোটি ভারতবাসী তার লাভবান হয়েছে, 1 কোটি পরিবার। ত্রিপুরাতে 75% জনগণ আয়ুষ্মান ভারতের কার্ড রয়েছে। মানুষ বড় মাত্রা লাভান্বিত হয়েছেন। 5 লাখ টাকার ইন্স্যুরেন্স। তিন তালাক, মুসলিম দরদি, সংখ্যালঘু তোষণ, রাজনীতি। তার হার তো লোকসভাতেও হয়েছে, উত্তরপ্রদেশের বিধানসভাতেও হয়েছে। 3 তালাক। কেউ কথা বলতে রাজি নয়। বড় মাত্রায় ভারতবর্ষের মধ্যে আমার মুসলিম বন্ধুরা রয়েছেন, মুসলিম বোনেরা রয়েছেন। বহু মুসলিম কান্ট্রির চাইতে বেশি ভারতবর্ষের মধ্যে মুসলমান বসবাস করেন। অথচ এই দেশের মধ্যে 3 তালাক নামে এক অভিশাপ বিরাজ করছে। কেউ হাত লাগে, হাত চলে যাবে, ভোট চলে যাবে। একসময় কল্পনা হতো যে মুসলিম তোষণ করতে হবে, তবেই ভারতবর্ষের গদিতে বসা যেতে পারে। নরেন্দ্র ভাই মোদী সেই কল্পনাও চেঞ্জ করে দিয়েছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবাইকে এক জায়গায় নিয়ে এসে বলছেন সবকা সাথ।
তার পরিণাম 2019-এর ইলেকশন আমরা জিতেছি। বন্ধুরা, 3 তালাকের জন্য যে ঐতিহাসিক কদম নরেন্দ্র ভাই মোদী উঠিয়েছিলেন সেটা ভুলার নয়। আমাদেরকে বারবার সেগুলো স্মরণ করিয়ে দিতে হবে। হয় কি আমাদের একটা স্বভাব, ভালো কিছু হয়ে গেলে তো 1-2 দিন ভাল লাগে, সব কিছু ঠিক আছে হয়েছে, তারপর আমরা আলোচনা সমালোচনা ব্যস্ত হয়ে যাই। কিন্তু বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা বলব, আপনার সাংবাদিক জগতে থাকুন, আমি রাজনৈতিক জগতে থাকি, কেউ হয়তোবা কোনো সোশ্যাল কাজে থাকবেন বা নিজের কোনো কমার্শিয়াল কাজকর্মের মধ্যে থাকবেন, সব জায়গায় একটা জিনিস সত্য, সেটা হচ্ছে পজিটিভ ভাইব্রেশনই আপনাকে সাকসেস করে। পজিটিভ যে কোনো জায়গা, যে কোনো ক্ষেত্রে। আমি দেখেছি অনেক রাজনীতিবিদ আছে, রাষ্ট্রীয় স্তরে আছে, প্রদেশ স্তরে আছে, গ্রামীণ স্তরে আছে, শুধু সমালোচনা করবে, এই উনি যে কাজটা করেছেন এটা ঠিক করেন, এটা যদি 6 ফুটের রাস্তাটা এটা যে 12 ফিটের হতো তাহলে ফায়ার ব্রিগেডে গাড়িটা যেতে পারতো। যদি আগুন লাগে তখন কিন্তু একবারও ভাবি না যে আগে ক্ষেতের লাইলি দিয়ে হাঁটতে হতো, এখন 8 ফুটের রাস্তা হচ্ছে। সেটা যদি ভাবি তো সন্তুষ্টি। তো নরেন্দ্র ভাই মোদী একের পর এক যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, এই করোনার সময় আমি টের পেয়েছি। আজকে আমি যাব, আমি যখন গ্রামে গিয়ে জিজ্ঞাসা করে পঞ্চায়েতে কিষাণ সম্মান নিধির টাকা পেয়েছেন, হ্যাঁ স্যার পেয়েছি, এপ্রিলে 2000 টাকা এক্সট্রা এসেছে। কারোর কাছে যাওয়া নয়, কোনো নেতার বাড়িতে যাওয়া নয়, ধর্না নয়, পেপারে উঠাতে হয়নি, ওর 2000 টাকা তার অ্যাকাউন্টে চলে এসে। আমি একটা পার্টি করি, আমি কার্যকর্তাদের বলি, তোমরা জানো কি কার কার অ্যাকাউন্টে গিয়েছে, তাদেরকে বলো। তো বলে স্যার 3 মাস যাবত অ্যাকাউন্ট আপডেট হচ্ছে না, কারণ ব্যাংকিং সেক্টরে সম্পূর্ণরূপে স্টাফরা আসছে না, তার জন্য ওরা আপডেটটা বন্ধ করেছে। কিন্তু অ্যাকাউন্টে টাকা আসছে। তো কিষাণ সম্মান নিধির মাধ্যমে ত্রিপুরা তো 2,04,000-এর উপর পরিবার লাভান্বিত হয়েছে। 2,04,000-এর উপর। চোদ্দ বছরের নিচে যদি কোনো শিশুকে বলাৎকার বা এই ধরনের কারণে হত্যা করা হয় বা বলাৎকার করা হয়, তার জন্য মৃত্যুদণ্ড। তারও বিরোধিতা করেছিলেন তথাগত বুদ্ধিজীবী পার্টির লোকেরা, ও भी মহিলা হয়ে। কিন্তু মোদী আলোচনা সমালোচনা সবার ঊর্ধ্বে ওঠে সেটাকে লাগু করেছে। 3 সেনা প্রধানের উপরে চিফ অফ ডিফেন্স। আগে কোনো কিছু হলে 3 জনকে ডাকতে হবে, প্রধানমন্ত্রীকে বুঝতে হবে। এখন এই 3 জনকে ডেকে কাজ করার দায়িত্ব একজনকে দেওয়া। কেন? কম সময়ে যাতে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, কম সময়। আর কম সময়ে কিভাবে সিদ্ধান্ত নিতে হয় তার সবচেয়ে বড় প্রমাণ সার্জিক্যাল স্ট্রাইক। চায়না ভারত আক্রমণ করেছে 62-তে, তো ভারত কি করবে, তার মিটিং করতে করতে চায়না অর্ধেক ঢুকে গেছে।
আর এখন এমন সিদ্ধান্ত নরেন্দ্র ভাই মোদীর যে পাকিস্তান বা যারা ভারতের দিকে কুদৃষ্টিতে তাকায়, ওনারা চিন্তা করার আগে ভারতীয় সেনাবাহিনী সার্জিক্যাল স্ট্রাইক করে আবার নিজ ভূমিতে চলে আসে। এটা হচ্ছে নরেন্দ্র ভাই মোদী। বিদেশ নীতিতে পারদর্শীরা সফলতা একসময় মানা হতো ভারতবর্ষ রাশিয়ার বন্ধু, এটাই আমাদের সঙ্গে পুঁজি। আজকে যেমন একদিকে রাশিয়া রয়েছে, একদিকে আমেরিকাও রয়েছে, ইসরায়েলও রয়েছে, সৌদি আরবও রয়েছে। এটা হচ্ছে নরেন্দ্র ভাই মোদী বিদেশ নীতিতে সাকসেসফুল। হতো সাকসেসফুল প্রধানমন্ত্রী, আমি কারোর আলোচনা সমালোচনা করবো না, কিন্তু সাচ তো করবো। কোনোদিন ভারতবর্ষের সঙ্গে একসঙ্গে সৌদি আরব দাঁড়িয়ে থাকবে, একসঙ্গে আমেরিকা দাঁড়িয়ে থাকবে, একসঙ্গে রাশিয়া দাঁড়িয়ে থাকবে, এটা যদি কেউ করতে পেরেছে নরেন্দ্র ভাই মোদী করতে। বন্ধুরা, আজকে করোনা সংক্রমণের মধ্যেও নরেন্দ্র ভাই মোদী ইতিহাস তৈরি করেছে। আমার ত্রিপুরাতেও সংক্রমণ হচ্ছে, বাইরে থেকে যারা আসছে বড় মাত্রা। কালকে রেকর্ড 36 পজিটিভ কেস। হ্যাঁ, Sir, 45 total. 45 हाईएस्ट একদিন। নরেন্দ্র ভাই মোদী বারবার বলছেন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, সমস্ত জায়গায় আপিল করেছেন, কিন্তু সেটা সঠিকভাবে সব রাজ্যে পৌঁছে গেছে কি? যদি চেন্নাই থেকে 300 জনের টেস্ট করা হয়, তার মধ্যে যদি 45 পজিটিভ আসে, পার্সেন্টেজ কত দাঁড়াবে? তাহলে ও রাজ্য থেকে যারা এসছে ওরা তো ওদের সিভিল সোসাইটি থেকে এসছে, ওই রাজ্যে পার্সেন্টেজ আসছে না কেন? আমি আপনাদের বলবো এগুলো তুলে ধরার জন্য, কারণ কোনো না কোনো রাজ্য যদি তার মধ্যে গ্যাপিং রাখে তো অন্য রাজ্য প্রভাবিত হবে। হচ্ছে না আমার রাজ্য, যেখানে শূন্যতে চলে গেছে সেই জায়গাতে এখন 300 কত হচ্ছে, 316। দেখো, এখন চেন্নাই থেকে যারা আসছে ওরা তো ওখানে সিভিল সোসাইটিতে ছিল, ওখানেই পার্সেন্টেজটা কেন আসছে না? এই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরা উচিত। আর নরেন্দ্র ভাই মোদী যেই যেই নিয়ম নীতিগুলো লাগু করেছেন সেগুলো কঠোরতার সঙ্গে পালন করা উচিত। বন্ধুরা, চিটফান্ড জালিয়াতি বন্ধ করার জন্য আইন সিবিআইকে দেওয়া হয়েছে, কিন্তু নরেন্দ্র মোদী তার জন্য আইন করেই ব্যবস্থা করে দিয়েছে। তার আগে তার কোনো আইন ছিল না। তো এই ধরনের বহু প্রকল্প নরেন্দ্র ভাই মোদী করেছেন। গরিবদের জন্য যে মনরেগা যোজনা, তার মধ্যে বাজেট বরাদ্দ বাড়ানো, রেলওয়ে ট্র্যাক স্বাধীনতার পর হাইয়েস্ট রেলওয়ে ট্র্যাক তৈরি করা, ইলেকট্রিফিকেশন হাইয়েস্ট তৈরি করা, নর্থ ইস্টকে রেলওয়ের সঙ্গে যুক্ত করা, ত্রিপুরার মতো রাজ্যেতে ডাইরেক্ট ফ্লাইট দেওয়া দিল্লি থেকে, ত্রিপুরার জন্য নদী বন্দর খোলার ব্যবস্থা করা, চিটাগাং বন্দরগাহ খোলার ব্যবস্থা এসওপি তৈরি করা, এগুলো ঐতিহাসিক পদক্ষেপ।
কুল মিলিয়ে নরেন্দ্র ভাই মোদীর যে 1 বছরের কার্যকাল, সেই কার্যকালের পুরো বিষয়বস্তু যদি আমি উঠাতে যাই অনেক সময় লাগবে। আমি শুধু আজকের দিনে আপনাদের কাছে তার জন্যই বসেছি যে আপনারা যখনই কোনো নিউজ তৈরি করেন তো কিছুদিন পর পর মোদির এই ভালো দিকগুলো তুলে ধরা। স্বচ্ছ ভারতের সঙ্গে আজকে করোনার যে সংক্রমণ তার জিতার একটা মন্ত্র নরেন্দ্র ভাই মোদী 2014-তে প্রধানমন্ত্রী হওয়ার পর শুরু করে দিয়েছে। তার জন্য বোঝা যায় আমাদের দেশের বাগডোর যার হাতে আছে উনি দূরদর্শী প্রধান। এবার যখন প্রধানমন্ত্রী হয়েছেন ওনার সবচেয়ে বড় যোজনা কি? আমি আশা করি আমি যদি সাংবাদিক হই, আমি যদি জিজ্ঞাসা করলাম যে বলুন তো প্রধানমন্ত্রী 1 বছর তো হয়ে গেছে, ওনার প্রধানমন্ত্রী দ্বিতীয়বার হওয়ার পর ওনার সবচেয়ে যে বড় পদক্ষেপটা যেটা উনি টার্গেট করেছেন সেটা কি? 2014 তো স্বচ্ছ ভারত অভিযান নাম্বার 1, 2019 কোনটা বলুন তো দিই আমার বন্ধুরা, मैं पूछूं बताइए, বলুন না ব্রাহ্মণ মশাই, আপনাদের কোশ্চেন করেন আজকাল বউ করেন না, আজকে আমি করলাম, বলুন তো দেখি আপনারা। मन की बात नहीं था वो অনেক আগে শুরু হয়ে গেল, কম বল रहे हैं इससे बोल रहे। মোদির সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে প্রতি ঘরে জল। তার জন্য আমার এখানে তো আমরা আগে শুরু করেছিলাম অটল জল দ্বারা 2018 থেকে ডিসেম্বর থেকে জল জীবন মিশন সবচেয়ে বড় প্রকল্প। আর প্রধানমন্ত্রী হওয়ার পর সমস্ত মুখ্যমন্ত্রীদেরকে নিয়ে এটাই উনি বৈঠক করেছেন যে প্রতি ঘরে জল ঢুকিয়ে দেব 2024 পর্যন্ত। এটা হচ্ছে সবচেয়ে বড় যোজনা। আর 2014-তে সবচেয়ে বড় যোজনা যেটা সাকসেসফুল স্বচ্ছ ভারত। মানুষ মোদিকে উচ্চারণ করে স্বচ্ছ ভারতের জন্য। মোদি যেই মাত্র কাউরাতে ঝাড়ু দেখে, অথবা কেজরিওয়াল ঝাড়ু নিয়েছিল কিন্তু কাউরাতে ঝাড়ু দেখলে মোদির কথা মনে হয়, কোনো সাফাই কর্মীকে দেখলে মোদির কথা মনে হয়। তো আমি আশা করি বন্ধুরা 2024 সালের মধ্যে নরেন্দ্র মোদী প্রতি ঘরে জল পৌঁছে দেবেন। জলই জীবন, সেই কাজটাও নরেন্দ্র মোদীর দ্বারাই হবে। আমি শুধু আপনাদেরকে অনুরোধ করব যে নরেন্দ্র মোদীর দ্বারা যে প্রকল্পগুলি আছে সময়ে সময়ে সেগুলোকে আর্টিকেল করে মানুষের সামনে রাখা, জাগৃত রাখা, না হলে নেগেটিভ ভাইব্রেশন মানুষকে আঁকড়ে ধরে। কারণ কি মানুষের একটা স্বভাব থাকে, কেউ যদি একটা চুটকলা বলেছে তো তার পেছনে এর বেশি দিন যাবে না, চুটকলা বলেছে তো একটা দাঁড়িয়ে তো চুটকলা সকাল থেকে বিকেল পর্যন্ত লোক ভুলে যায়। কিন্তু এই প্রকল্পগুলিকে মানুষের সামনে তুলে ধরা আর তার লাভ যাতে মানুষ পেতে পারে সেদিকে সহযোগিতা কাজ করে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো দিয়ে দিয়েছি, তো কালকে নোটিফিকেশন চিফ সেক্রেটারি করে দিয়েছে, কালকে করে দিয়েছি। লকডাউন নেই তো মানে আউটকামের জন্য রাস্তা তৈরি হচ্ছে কীভাবে বেরিয়ে আসবো। তো তাতে বাকি সবগুলো ঠিক আছে। কেন্দ্র সরকার যেই নিয়ম নীতি লাগিয়েছে যে 9টা পর্যন্ত দোকান খোলা থাকতে পারে, 9টা থেকে 5টা পর্যন্ত কারফিউ থাকবে। আর আরেকটা বিষয় দিয়েছিল কেন্দ্র সরকার যে ইন্টার স্টেট গাড়ি আবাগমন, তার মধ্যে ত্রিপুরা সরকার পাবন্দি লাগিয়ে রেখেছে। সেই জায়গাটা আমরা মডিফাই করেছি। যেটা আগে আমাদের ছিল যে মেডিকেল পারপাসে যারা ট্যুরিস্ট, যারা বিজনেসম্যান বা যারা এসেন্সিয়াল কাজের জন্য আসছেন তাদেরকে অ্যালাউ করবো, এমনিতে ইন্টারস্টেট বাস বা গাড়ি অ্যালাউ করবো না। কারণ কি যারা ত্রিপুরাতে স্ট্যান্ডার্ড পিপল বাইরে আছে, ত্রিপুরার লোক ওনারা আসছেন, ওদের আগে আমি ব্যবস্থা করি। কারণ আমার কাছে প্রত্যেক রাজ্যের যাতে ব্যবস্থা সীমিত থাকে, তাদেরকে আগে 14 ডেজ কোয়ারেন্টাইন কমপ্লিট হোক, পজিটিভ হোক নেগেটিভ হোক, কোয়ারেন্টাইন তো 14 ডেজ থাকতেই হবে। তো তার জন্য আগে তার সমাধান করে নিই। আর সরকার সিদ্ধান্ত করেছে 2টা মেশিন আমাদের কাছে আছে, আরেকটা মেশিন আসছে। তো আমরা চেষ্টা করছি যারাই বাইরে থেকে আসছে তাদের সম্পূর্ণ হিট টেস্টিং করা। এখন তো 1:5 অনুপাত হচ্ছে, কিন্তু
আমাদের কাছে সমস্ত অ্যাড্রেস রয়েছে, এরা হাউস কোয়ারেন্টাইনে বা গ্রামীণ কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন। আমরা চেষ্টা করছি যে সবাইকেই টেস্টিং করার জন্য, সেটা সমাজ এবং সোসাইটির জন্য পজিটিভ দিক হবে, তার জন্য রাজ্য সরকার করছে। যেমন চেন্নাই থেকে ট্রেন এসছে, 3 দিন আগে যে ট্রেন এসছে তার রেজাল্ট কালকে এসছে, কালকে রাত্রে যে ট্রেন এসছে তার রেজাল্ট হয়তো 2 দিন লাগবে, কারণ একসঙ্গে এতগুলো টেস্ট করা সম্ভব নয়। মেশিন আমরা চেয়ে রেখেছি, তো সে আসতে একটা অ্যাপ্রুভাল হয়েছে, তো আসার পর আমরা তার মাত্রা আরও বাড়িয়ে দেবো। কিন্তু আমরা সবাই যারা যারা বাইরে থেকে এসছে তাদের সবাই স্যাম্পল নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, বিশেষজ্ঞ দলের একটা রিপোর্ট দেওয়া ঠিক আছে, বলছি যে পাঠিয়ে দিয়েছে হোম মিনিস্ট্রির কাছে। ওনারা বিএসএফে, দেখুন এটা আমাদের হোম মিনিস্ট্রির আন্ডারে আছে, সেন্ট্রাল হোম মিনিস্ট্রির আন্ডারে। ওনারা ওনাদের ওইখানকার কমান্ডেন্টকে ট্রান্সফার করেছেন, সেটা আমি দেখেছি। ট্রান্সফার করেছেন ওখান থেকে, অন্য কাউকে এনেছেন। বাকি ওদের কমিউনিটিতে এসে যেই অবজারভেশনটা দিয়েছে আমি পাঠিয়ে দিয়েছি। অবজারভেশনের যেটা আমি দেখেছি, অবজারভেশন সেটাই এসছে যে সোশ্যাল ডিস্টেন্সিং বা কোয়ারেন্টাইন সিস্টেমটা মানে, কারণ কি তাদের ট্রাভেল হিস্ট্রি ছিল। যেমন আমরা সিভিল সোসাইটিতে বলে দিয়েছি আপনাদের মাধ্যমে এই মানুষের কাছে পৌঁছেছে, যারাই ত্রিপুরার বাইরে গেছেন এরা সবাই হোম কোয়ারেন্টাইনে চলে যান বা বলে দিন। তো অনেক লোক সদিচ্ছায় চলে এসছে, স্যার আমি গুয়াহাটি গিয়েছিলাম, আমি কলকাতায় গিয়েছিলাম, তো আমরা স্যাম্পল নিয়ে নিয়েছি। স্যাম্পল নিয়ে পজিটিভ কেস হয়নি, তো ওদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তো সেটা যদি ওখানে ট্রাভেল হিস্ট্রি ছিল, বাইরে থেকে এসছে, আর বিএসএফে সেটা স্বাভাবিক, বিভিন্ন জায়গাতে আসতেই পারে। ফেব্রুয়ারিতে এসছে, মার্চে এসছে, তো ফেব্রুয়ারি মার্চে যারা ট্রান্সফারে এদিক থেকে আসছেন, তো তাদের কোয়ারেন্টাইন করা উচিত ছিল। যাদের ট্রাভেল হিস্ট্রি ছিল তাদের কমসে কম যদি 1:5 নয় 10:1 অনুপাতেও স্যাম্পল নিতেন, হয়তো বা মার্চে সেটা ধরা পড়ে যেত। তাহলে এই যে পুরো 138 ব্যাটালিয়ান আর 86 ব্যাটালিয়ান পুরো ফ্যামিলিকে সঙ্গে করোনা সংক্রমিত হয়ে গেছে, সেটা নিশ্চিত না হয়, ততটা আমি বুঝি। আর আমরা রিপোর্ট পাঠিয়ে দিয়েছি কেন্দ্র সরকার কোন কমান্ডেন্টকে তো ওইখানে যে 36 ব্যাটালিয়নের যে কমান্ডেন্ট ছিলেন তাকে ট্রান্সফার করেছে। একটা 138 আর 86, আমরা 136। রাজ্যের ক্ষেত্রে কি মানে করোনা ভাইরাসটা আপনার কমিউনিটি ট্রান্সমিশনের দিকে যাচ্ছে এরকম বলে মনে হয়, যেহেতু আপনি স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে আছেন? আমি সব দপ্তরের দায়িত্ব আছি। আপনারা মাঝে মাঝে এমন এমন বিকট প্রশ্ন করেন, মুখ্যমন্ত্রী সব দপ্তরের দায়িত্ব থাকে। তো তার জন্য কোনো মন্ত্রীর উপরে আরোপ প্রত্যারোপ করা উচিত নয়, সেটা আমারটাই করা উচিত, কারণ সব দায়িত্ব আমার কাছে আছে। ওনারা আমার সহভাগী, ভালোটা হলে বিপ্লব দেবে, খারাপটা হলে রতনলাল নাথের এটা হওয়া উচিত, সবটাই আমার। আর যে সোসাইটিতে যাওয়া, সেটা এখনও তার প্রকোপ নেই, কারণ কি আমি আজকেও যাব, আপনারা সাক্ষী। সিপাহীজলাতে আমি প্রত্যেক ব্লকগুলিতে, এক এক ব্লকে এক এক গ্রামে পঞ্চায়েত সেক্রেটারি প্রধানের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। আমাদের আগরতলার যারা আমরা বসবাস করি তাদের চাইতে অনেক বেশি জাগরুক গ্রামের মধ্যে। আমি দেখেছি যে ছেলে এসছে, তো ছেলের জন্য মাঝখানে জমিন ওখানে টিনের ঘর টেম্পোরারি তৈরি করে ছেলেকে ওখানে রেখে দিয়েছে, খাওয়া দূর থেকে নিয়ে দিয়ে আসে, একটা ড্রামে জল দিয়ে রেখে দিয়েছে। তো এই উদাহরণগুলি ত্রিপুরা মানুষ প্রস্তুত করেছে, আর এই উদাহরণগুলিই কমিউনিটিতে যাওয়ার জন্য সবচেয়ে বড় যে পদক্ষেপ করোনাকে আটকানোর, সেটা আমি উদাহরণ দেখেছি। মাইক্রোসা পাড়াতে সুদূর এডিসি ভিলেজ, সেখানে আমি গিয়েছি, তো অটো যাচ্ছে, তো আমি ফলো করি অটোর মধ্যে, যে এমন তো নয় যে আগরতলার মধ্যে 2জন বসে, এখানে 4জন অটোর মধ্যে দিকে 2জনে বসে, 2জন মিলে, এও মাস্ক লাগে। হয়তো বা আগরতলাতে আমি অনেক সময় দেখি যে কেউ পড়েনি, এমন ধরনের পাওয়া যায়, কিন্তু গ্রামে আমি দেখি। আজকে আমি তেলেমরা হয়ে বেরোবো, হম্পি করবো, কমরপুর হয়ে দেখবো ওই দিকটা কেমন আছে। তো আমি আশা করি ত্রিপুরেশ্বর মায়ের আশীর্বাদে ত্রিপুরাতে কমিউনিটিতে ট্রান্সফার হওয়া আজকের দিনে সম্ভব নয়, কারণ কি গ্রামের মানুষ জাগরুক হয়ে গেছে, গ্রামীণ যে কমিটিগুলো হয়েছে সেগুলো জাগরুক আছে, আর তার কারণে সেটা হওয়া সম্ভব নয়। কারণ আমি কালকেও লক্ষ্য করি যে চেন্নাই থেকে যারা এসছে, এদের মধ্যে যখন বড় মাত্রায় এই ধনপুর কাঠালিয়া ব্লক যখন এসছে, তো আমি ওখানকার
যারা অধিকার আছে তাদেরকে ফোন করিয়েছিলাম। তো বাড়ির যে গার্জিয়ান ওনারা বাড়িতে রাখতে প্রস্তুত না, বলছে যে স্কুলের যে কোয়ারেন্টাইন সেন্টার ওখানে নিয়ে যান। তো এই যে আমি যেটা বলেছি মায়া মমতা ত্যাগ করে করোনার সঙ্গে কম্প্রোমাইজ না করা, সেটা ত্রিপুরাবাসী শিখে গেছে। আমি আশা করি, আমি একদম জ্যোতিষ নয়, আমি তো বলতে পারবো না, কিন্তু আমি আশা করি ত্রিপুরাতে সোসাইটিতে সংক্রমণ হবে না, কারণ আমাদের মধ্যে সাবধানতা রয়েছে। এই যে ব্লু রিভেন্টেশন প্রোগ্রাম ক্যান্সেল করার জন্য, তো হাউ ক্যান উই সে লাইক দিস? দেখুন উনি কীভাবে বলতে পারেন, আর উনি কী কী করেন সেটা তো আমি বলতে পারবো না। উনি ওনার আমি গার্জিয়ানও না, আমি এখানে আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন, এখানে কাজ করার সুযোগ পেয়েছি। আমি এতটাই বুঝি আমার রাজ্যে কি করা উচিত সেটা আমার জনতা তয় করেছে, আর আমি আমার রাজ্যের জনতা যা তয় করেছে সেটাই করবো, তার বাইরে কোনো কিছু করবো না। তার বাইরে কিছু করতে গেলে সেটা কেন্দ্র সরকারের দায়িত্ব। ফেডারেল সিস্টেমে আমি জানি অন্য রাজ্যের সঙ্গে, এক রাজ্য অন্য রাজ্যের সঙ্গে কী করবে না করবে সেটা কেন্দ্র সরকারের মাধ্যমে হওয়া উচিত, এবং সেটাই স্বাভাবিক। আমি হতে পারি বয়সে ছোট বা প্রথমবারের মুখ্যমন্ত্রী, কিন্তু আমি যার সঙ্গে কাজ করি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় গৃহমন্ত্রীজি, ওনাদের মার্গদর্শনে কাজ করার চেষ্টা করি। তো ফেডারেল সিস্টেমটা আমি বুঝি। আমার রাজ্যে কী হবে না হবে সেটা আমার রাজ্যের জনতা তয় করবে, আমার রাজ্যের জনপ্রতিনিধিরা তয় করবে। আর যদি অন্য রাজ্যে কী করবো না করবো তার জন্য যদি আমার কোনো মতামত থাকে, সেই মতামত টুইট না করে গৃহমন্ত্রীকে বা প্রধানমন্ত্রীকে জানানো উচিত, সেটাই বাঞ্ছনীয়, সেটাই ফেডারেল সিস্টেম। ঠিক আছে, ত্রিপুরা যারা স্ট্যান্ডের বাইরে ছিল তাদের 40 না 50,000 বলেছিলেন যে আসতে পারে। এখন পর্যন্ত 14,000-এর কাছাকাছি এসছে। আজকেও ট্রেন আসছে, ওয়েস্ট বেঙ্গল থেকে আসবে আসবে মানে আসবে 40-45,000 তো আসবে। আর আনুমানিক কারণ এখনও মাঝে মাঝে আমরা যেমন সাহারনপুর থেকে ট্রেনে চলে এসছে, তো ত্রিপুরা সরকার তো, আমি তো পয়সা দিইনি সাহারনপুরের জন্য, তো ট্রেন এসে খবর দিচ্ছে সাহারনপুর থেকে ধর্মনগর আসবে। মণিপুরের থেকে মণিপুর সরকার কিছু টাকা দিয়েছে, কিছু লোক চলে এসেছে, মণিপুর সরকার টাকা দিয়েছিল। যেমন কালকে আমি 1.5 লাখ টাকা মণিপুর সরকারকে আবার আমি সিএম রিলিফ ফান্ড থেকে পাঠিয়েছি। কারণ আমার লোক এসছে, তো টাকাটা আমি দিতে হবে, কারণ আমরা একটা চুক্তিবদ্ধ করেছি নর্থ ইস্টের যে কোনো মুখ্যমন্ত্রী ট্রেন দিয়ে একসঙ্গে নিয়ে আসুক, আমরা শেয়ার করে নেব। তো তার জন্য একদম সঠিক ফিগার আমি দিতে পারবো সেটা। রেজিস্ট্রেশন কত হবে? হ্যাঁ, বাইরে থেকে আসার জন্য রেজিস্ট্রেশন কত হবে? রেজিস্ট্রেশন তো আছে 40,000-এর কাছাকাছি, তার উপর আছে, কিন্তু রেজিস্ট্রেশনে কিছু কিছু ডাবলিং হয়ে যায়, কারণ একই ব্যক্তি 2-3 বারও রেজিস্ট্রেশন করে দিয়েছে, এমন হবে। তো পুরো রেজিস্ট্রেশনটা সঠিক হবে এমন, কারণ কেউ যদি ফোন করে, হয়তো বা একজনকে 2টা মোবাইল নাম্বার, 2 মোবাইল নাম্বার দিয়ে 2বার ফোন করে রেজিস্ট্রেশন করে দেয়। হ্যাঁ হ্যাঁ, 465 তো আগরতলাতেই আছে, ভগৎ সিং আর জিবি হসপিটালে 465 আছে। আর এই যে রাফিনিয়াতে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল যে এক্সিবিশন সেন্টারটা রয়েছে, সেখানেও আমরা কোভিড-19 সেন্টার করেছি। সেখানেও চাইলে আমরা 1000 বেড করতে পারি, কিন্তু 150 বেডের ব্যবস্থা এখানেও করা হচ্ছে। আর 316 হলেও 316 তার অ্যাক্টিভ কেস নয়, তার মধ্যে 100 কত বেশি। আগে তো 85% ছিল, সেটা হঠাৎ করে চেন্নাই থেকে আসার কারণে এটা বেড়েছে, কিন্তু অবশ্যই তার ভালো। আরোগ্য সেতু অ্যাপ জনপ্রিয় হয়নি লোকপ্রিয় তো করার জন্য আপনারা বসে আছেন, না করলে আমি কি বলবো? আমি তো বারবার বলি আরোগ্য সেতু অ্যাপ করার জন্য আমি একটা অ্যাডও দিয়েছি। আমি মাঝে মাঝে টিভি চ্যানেলে দেখে দেখায় যে আমি 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 বলছি যে আমিও করে নিয়েছি, আপনারা করুন, কেন করছেন না? এটা প্রচারটা কম হচ্ছে, কারণ অনেক মানুষ এটা বুঝতেই পারছেন না কীভাবে করবে। আমি আমার কথা বলছি না, পণ্ডিতজি আজকের দিনে মানে মানে অ্যাপ লোড করতে পারে না, যদি না পারে হয়তো আমি না পারতে পারি, কিন্তু 6-7 স্টুডেন্টরা পারে। আপনি গ্রামাঞ্চলে যান, গ্রামাঞ্চলে প্রচুর লোক আছে, প্রচুর লোক আছে, তারা আরও বেশি উস্তাদ। আমি দেখি আমাকে যে কমেন্টস করে, গ্রামের চেয়ে বেশি কমেন্টস আসে।
এরা দেখি খবরটা বেশি আগে যায়, কিন্তু তবু আমি বলবো আরোগ্য সেতু অ্যাপ প্রত্যেকে লোড করা উচিত। আমি মাঝখানে একটা প্রেস কনফারেন্স যখন করেছিলাম তখন আমি বলেছি যে আগরতলাতে ওই দিনে 36,000-এর কাছাকাছি ছিল। তো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যখন সরকার বলছে ম্যান্ডেটরি করেছে সরকারি কর্মচারীদের জন্য। এখন তো লেটেস্ট ডেটা আমার কাছে নেই, আরোগ্য সেতু অ্যাপ লোড করা উচিত। আর তার মধ্যে কঠিনারি কোনো কিছু নয়, আরোগ্য সেতু অ্যাপেই যান, গিয়ে আপনি টাইপ করুন, টাইপ করে যান, তো আপনি সেখানে কী কী করতে হবে একটার পর একটা চলে আসে। তো সেগুলো শুধু ইয়েস করা করলেই আরোগ্য সেতু অ্যাপ লোড হয়ে যাবে। আরোগ্য সেতু অ্যাপ হলে আপনার সুবিধা হবে, আপনার আশপাশে করোনা সংক্রমিত লোক কে আছে আপনি খুদ জানবেন, আপনি বুঝতে পারবেন, এটা আপনার সুরক্ষার জন্য। তো আমি আশা করি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীর কাছে যাবে যে প্রত্যেকে দায়িত্ব সহকারে আরোগ্য সেতু অ্যাপকে লোড করা এবং পরিবার, বন্ধু বান্ধব তাদের মধ্যেও সেটাকে প্রচারিত করা। চলি, ধন্যবাদ।